সাক্ষ্য ও ঝিলের ফুলশয্যার আগেই চৈতি একটা লোককে দিয়ে এক অজানা চিঠি সাক্ষ্যর হাতে পাঠিয়ে দেয়। আর সেই চিঠিটা পড়তেই সাক্ষ্যর পায়ের নিচের জমিন সরে যায়। আর তখন সে ঝিলের ওপর সন্দেহ সৃষ্টি করে। সে সেই চিঠিটা নিয়ে ঝিলের কাছে যায় এবং ঝিলকে জিজ্ঞাসা করে যে, ঝিল, চৈতি যখন যে বলেছিল যে তোমার একটা বয়ফ্রেন্ড আছে, সেই বয়ফ্রেন্ড কি আদৌ আসলেই সত্যিতেই আছে, নাকি তুমি আমাকে মিথ্যা বলেছো? এবং সেই চিঠিটা ঝিলকে দেখায়। আর ঝিল সেই চিঠিটা দেখে অবাক হয়ে যায়। তাতে লেখা থাকে যে সে আর ঝিল ভালোবাসে, একে অপরকে ভালোবাসে। আর সে এই বিয়েটা কখনোই মেনে নিতে পারবে না। তখন এই চিঠিটা পড়ে সাক্ষ্যর দিকে ঝিল অবাক হয়ে তাকিয়ে থাকে। ঝিল বলে, না সাক্ষ্য, আমি এসব কিছু মানি না। আর আমার কোনো বয়ফ্রেন্ড ফয়ফ্রেন্ড নেই। আমি তো এর আগে কাউকে ভালোই বাসিনি। আমার জীবনে প্রথম ভালোবাসা আপনি। আর আমি শুধু আপনাকেই ভালোবেসেছি। এছাড়া আমার আর অন্য কেউ নেই। তখন এই কথা শুনে সাক্ষ্য মনে মনে একটু ঝিলের উপর সন্দেহ সৃষ্টি করলেও সে তখন ঝিলকে কিছুই বলে না। এরপর দেখা যায় পরদিন চৈতি সাক্ষ্যর কাছে আসে। সাক্ষ্যর কাছে এসে বলে, সাক্ষ্য, কাল যে দেখলাম তোর কাছে কেউ একজন চিঠি দিচ্ছে, ওটা আসলে কি? ওখানে কি ছিল? কিসের চিঠি এসেছিল তোর কাছে? আমি কি সেটা জানতে পারি? তখন সাক্ষ্য বলে, কেন? কেন চৈতি? তুই কি আমার উপর নজর রাখছিস? আর তুই কী জন্য আমাকে বারবার এসব কিছু জিজ্ঞাসা করছিস? আমার পার্সোনাল বলেই তো একটা কিছু জিনিস থাকতে পারে, তাই না? তখন চৈতি বলে, না সাক্ষ্য, আমি এমনিতেই দেখছিলাম যে এই বাড়িতে হঠাৎ করে ফুলসজ্জার আগেই একটা চিঠি আসলো, আর তাও একজন লোক দিয়ে গেল, এমনকি পিয়ন মশাইও দিয়ে গেল না। এই জন্যই আমার একটু ডাউট হচ্ছিল। তাই জন্য আমি একটু কৌতূহলবশত জিজ্ঞাসা করলাম, আসলে ওখানে কি হয়েছে বলতো? আমি কিছুই বুঝতে পারছি না। আর সকাল থেকেই দেখছি তোর মনটা একটু যেন খারাপ হয়ে আছে, কেন? কোনো কি ঝামেলা হয়েছে ঝিলের সাথে? ঝিল আর তোর মধ্যে কি ঝগড়া হয়েছে? তখন এই কথা শুনে তো সাক্ষ্য সেই পুরনো কথাগুলো মনে করতে থাকে। তখন তারপর চৈতি আবারও জিজ্ঞাসা করতেই সাক্ষ্য বলে ওঠে, না, আমার আর ঝিলের মধ্যে কেন ঝামেলা হবে? আমাদের তো কাল ফুলসজ্জা ছিল। এর মধ্যে আবার ঝামেলা হওয়ার তো কিছুই ঘটেনি। আর আমি কেনই বা ঝিলের সাথে ঝামেলা করতে যাব? আর তোর কেনই বা মনে হচ্ছে যে আমার মনটা খারাপ, তার জন্য ঝিলি দেয়, ঝিলের সাথে ঝগড়া হয়েছে? না, ঝিলের জন্য তো আমার এমনটা হয়নি। আমি একটা অন্য কাজে ব্যস্ত আছি, সেটা নিয়ে একটু চিন্তিত আছি। তাই জন্য তুই আমাকে দেখে ভেবেছিস যে আমি মন খারাপ করে বসে আছি। আসলে আমি একটা অন্য কাজের জন্য টেনশনে আছি, সেটা নিয়ে একটু চিন্তিত হয়ে আছিস তো, ওই জন্যই। আচ্ছা, তুই এখানে কি করছিস? তুই কি কাল রাতে বাড়িতে যাসনি? তখন চৈতি বলে, না, না চৈতি, আমাকে তো সাক্ষ্য আমাকে তো আর বাড়িতে যেতে দিল না মাসিমা। তাই জন্যই আমি এখানে থেকে গেলাম। এদিকে তখন চৈতি মনে মনে বলতে থাকে, সাক্ষ্য, আমি জানি আমি তো তোকে চিঠিটা পাঠিয়েছি। আর আমি জানবো না যে ওই চিঠিটা কী লেখা আছে, আর তুই কী নিয়ে চিন্তা করছিস? এই বলে এদিকে তখন মনে মনে এসব ভাবতে ভাবতেই সাক্ষ্য তখন সেখান থেকে চলে যায়। অন্যদিকে তখন সাক্ষ্যর মা সুদর্শনাকে উদ্দেশ্য করে বলছে, সুদর্শনা শোনো, একটা কথা বলি তোকে। তুই এসব কথাই অনায়াসে বলতে পারিস, আর তোর এসব কথা শুনতে ভালো লাগতে পারে, কিন্তু আমাদের সবার একদমই ভালো লাগছে না। কেন ভালো লাগছে না? তার সঠিক কারণটা আমি তোকে স্পষ্ট করে বলছি। কারণ তুই তো স্থায়ীভাবে এই বাড়িতে থাকিস না। এই বাড়িতে তুই স্রেফ একজন অতিথির মতো এসেছিস মাত্র। তাই আমি তোকে আবারও সতর্ক করে বলছি, তুই এই বাড়িতে ঠিক একটা অতিথির মতোই থাক। নিজের সীমার মধ্যে থাকার চেষ্টা কর। তারপর তিনি কুশকে লক্ষ্য করে কণ্ঠস্বরে বলে, কুশ, তুমি তোমার বউকে পরিষ্কার করে বলে দাও, ও এই বাড়িতে শুধুমাত্র একজন অতিথি, আর অতিথির মতোই যেন সেভাবে সংযত হয়ে থাকে। তাছাড়া এই বড় বাড়িটা, এই বিশাল সংসারটা আমি আর শতরূপা মিলেই দিনরাত এক করে সামলাই, বুঝতে পেরেছ? তাই আমি সেই অধিকার নিয়েই এই কথাগুলো বলছি। তখন সুদর্শনা এই কথা শুনে অবাক হয়ে যায় এবং সে পাল্টা প্রশ্ন করে জিজ্ঞাসা করে। সে বলে, কেন? আমি কি এমন অন্যায় কথা বললাম যার জন্য আমাকে এভাবে অপমানিত হতে হচ্ছে? আমি মনে প্রাণে মানছি তোমরা ঝিলকে একদমই পছন্দ করো না, কিন্তু আমি ঝিলকে মন থেকে ভালোবাসি। তাই বলে কি তুমি আমার সঙ্গে এভাবে রুড ভাষায় কথা বলবে? তখনই সাক্ষ্য মাঝখানে পড়ে তার মাকে উদ্দেশ্য করে বলে, মা, তোমাকে একটা কথা বলি। আর তার আগে ছোটো মা তোমাকে যা বলেছে সেটা মন দিয়ে শোনো। তুমি এসব অপ্রিয় কথা বলে শুধু শুধু সবার কাছে নিজেই খারাপ হয়ে যাচ্ছ। মা, ছোটো মা শুধুমাত্র আমার আর ঝিলের হয়ে কথা বলছে বলেই কি তুমি আজ ছোটো মার সঙ্গে এরকম ধরনের কূটরুচিকর কথা ব্যবহার করছো? এটা তুমি কিছুতেই করতে পারো না। মা, তুমি কিন্তু এই ব্যবহারের মাধ্যমে ভীষণ বড় একটা অন্যায় করছো, যা মেনে নেওয়া যায় না। এই বিয়ে যখন এই বাড়িতেই হয়েছে, তখন আমি চাই বাড়ির সবাই মিলে এই সব সামাজিক রিচুয়াল বা নিয়মগুলো আনন্দের সাথে পালন করুক।
তখনই স্বাক্ষর মা তাচ্ছিল্য করে বলে, আমার মনে হয় না যে তোর দাদু আর তোর মেজ কাকা কিছুতেই খাবার খাবে। আর তাছাড়া আমরা তো এমন কিছু ভয়ঙ্কর কথা বলিনি, শুধু বলেছে যে দাদুভাই আর মেজ কাকাকে আমাদের সঙ্গে একটু আনন্দ করে খেতে বসতে। এটা কি খুব বড় অপরাধ হয়ে গেল? আমি চেয়েছিলাম বাড়ির সবাই মিলে অন্তত একবার একসঙ্গে বসে খাবো, আর সেই ভালো উদ্দেশ্য নিয়েই আমি সবাইকে ডেকেছি। এরপর সাক্ষ্য দাদুর দিকে তাকিয়ে করুণ সুরে বলে, আচ্ছা দাদুভাই, তুমি কেন এই খাবারটা খাবে না? তুমি কেন আমাদের সঙ্গে যোগ দিচ্ছ না? তখন দাদু অত্যন্ত গম্ভীর গলায় উত্তর দেন, কারণ আমি তো এই বিয়েটা মানতেই পারবো না, মনে প্রাণে এই বিয়েটা মানি না। আর যে বিয়ে আমি মানি না সেখানকার কোনো খাবারও আমি মুখে তুলব না। তখন সাক্ষ্য তার মেজমণিকে একই কথা জিজ্ঞাসা করে। তখন সেই মেজ কাকা বলে, তোর কি মনে হয় আমাকে দেখে? আমি এই বিয়েটা মেনে নিয়েছি? আমিও তো দাদুর মতো এই বিয়েটা মানি না, তাই আমিও খাবো না। পরিস্থিতি উত্তপ্ত দেখে ঝিল এগিয়ে এসে বলে, শোনেন, আপনাদের সবাইকে একটা কথা পরিষ্কার করে বলি, হ্যাঁ, আমি কিন্তু নিজে এই বিয়েটা কোনোভাবে মেনে নিতে পারছিলাম না, তাই আমি আপনাদের বাড়ির ছেলেকে আইনত ডিভোর্স দিয়ে দিই। নিজের ইচ্ছায় বাড়ি থেকে পাকাপাকিভাবে চলে গিয়েছিলাম, কিন্তু হ্যাঁ, পরিস্থিতির চাপে পড়ে আবার আমার সঙ্গেই পরবর্তী সময়ে বিয়েটা হয়েছে, যা নিয়ত লিখন ছাড়া আর কিছুই নয়। এবার আপনাদের একটা স্পষ্ট কথা বলি, আপনারা যে আমাকে মন থেকে মানেন না এটা আমি খুব ভালো করেই জানি, তাই এটা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। কিন্তু তাই বলে এটাও ভাববেন না আমি আপনাদের সব অন্যায় আবদার মেনে নেব। আপনারা যখন আমাকে কখনো মেনে নিতে পারবেন না, আমিও কিন্তু আপনাদেরকে কোনোদিনও মেনে নিতে পারবো না। এবার আপনারা স্পষ্ট করে বলুন তো, আমি এখন কি করব? আপনারা কি আমার হাতের খাবার খাবেন নাকি খাবেন না? তখনই পরিস্থিতি সামলাতে চৈতি বলে ওঠে, ঝিল, তুমি একটু চুপ করো না। বড়দের সঙ্গে এইভাবে উদ্ধতভাবে কথা বলতে হয় না। আমি তো তোমাকে আগেই বলেছি আমাকে কয়েকটা দিন সময় দাও, আমি ঠিক সময়ে এই বাড়ির নিয়মকানুন শিখিয়ে পড়িয়ে এই বাড়ির যোগ্য করে নেব তোমাকে। তখন ঝিল বিরক্ত হয়ে বলে, চৈতি ম্যাম, এবার আপনি দয়া করে একটু চুপ করুন। আমি যখন কথা বলছি তখন মাঝখানে নাক গলাবেন না। চৈতি কিছুটা থতমত খেয়ে বলে, হ্যাঁ আমি যেন। তখন ঝিল তাকে থামিয়ে দিয়ে বলে, আমি যেন কি বলছিলাম? আপনারা খাবেন না তাই তো? ঠিক আছে, আপনাদের এখন সবার সামনে বলতে হবে আপনারা কেন আমার হাতের রান্না করা খাবার খাবেন না। আর যদি জেদ করে নাই খান তাহলে এখনই বলে দিন, কারণ আমার হাতের ভাত আপনারা খাবেনই না। তখন আমার এই বাড়িতে পড়ে থাকার আর কোনো মানেই হয় না। আপনারা না বললে আমি এই মুহূর্তে এই বাড়ি থেকে চিরতরে বেরিয়ে যাব এবং এক মুহূর্তের জন্য এখানে আর পা রাখবো না। জিল জেদ ধরে বলে ওঠে, কী হলো, আপনারা তাড়াতাড়ি বলে দিন। আপনারা যদি খেতে চান তাহলে আমি এই বাড়িতে থাকবো, আর না হলে এখনই চলে যাব। আমি কিন্তু আপনাদের উত্তর দেওয়ার জন্য খুব বেশিক্ষণ সময় দেব না, আমার কাছে সময় খুব কম। তখনই বড় মাম্মি অবাক হয়ে বলে, দেখেছো সবাই, নতুন বউয়ের কী রকম স্পর্ধা আর কেমন মোটা মোটা কথা বলছে। তখনই ঋষভ ঝিলের পক্ষে নিয়ে বলে, ও তো মোটেও কিছু ভুল বলছে না। আমার মনে হয় না ঝিল কোনো অন্যায় দাবি করেছে। ঋষভ দাদু আর মেজমানুমিকে অনুরোধ করে বলে, দাদু, মেজদা, তোমরা দয়া করে খেতে বসে পড়ো না। সাক্ষ্য যখন এত করে চাইছে তখন আমরা সবাই মিলে একসঙ্গে নাই খাই কেন? সাক্ষ্যর জন্য কি অন্তত তোমরা এইটুকু আত্মত্যাগ করতে পারবে না? ওর মনের ইচ্ছাটা তো অন্তত পূরণ করো। তখন সাক্ষ্য বলে, না, তোমরা এখন খেয়ে নাও। আমি ওকে ভালোবেসে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছি, আর এই বাড়ির সবার সামনে সমস্ত নিয়ম মেনে ওকে বিয়ে করেছি।